হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেগুলো করাবো সেগুলো হচ্ছে মডেল সেট 10 এর হচ্ছে আমাদের পার্ট 1। এখানে তোমরা পাবে 1 এর দাগ, 2 এর দাগ এবং 3 এর দাগ এবং 4 এর দাগ। ঠিক আছে, তো বেশি সময় নষ্ট না করে আমাদের অঙ্কগুলো করানো যাক। দেখো 1 এর দাগেরটা কি বলেছে, আজকে তো পুরো শর্টের উপরে হবে, তাই বুঝবে ভালো করে ম্যাথগুলো। দেখো, শরীরটা খারাপ থাকার জন্য ভিডিওগুলো আসতে একটু দেরি হলো। ঠিক আছে, শরীরের অবস্থা এখনো খারাপ, গলার অবস্থা শুনে বুঝতে পারছো হয়তো। তো এরপর থেকে চেষ্টা করছি, ব্যস্ততার মাঝেও আমি দেওয়ার চেষ্টা করছি। দেখো একে দেখো কি বলেছে, সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ। দেখো প্রথম কথা জানতে হবে যে সরল সুদ ব্যাপারটা কি। এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কিন্তু একটু আলাদা হবে। সরল সুদের ক্ষেত্রে দেখো প্রত্যেক বছরের আমার এই সুদের জায়গাটা না, পরিমাণটা আমার একই হবে। এই যে বলছে না যে সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ, তাহলে দ্বিতীয় বছরের সুদ কি হবে, প্রথম বছরের যা সুদ ছিল তার সাথে আমার সমান, সুদটা আমার একই থাকবে। এমন নয় যে চক্রবৃদ্ধি শুধু সুদটা পরের বার আসলের সাথে যোগ হবে দিয়ে সুদটা পরিবর্তন, এমন নাকি। তাহলে দ্বিতীয় বছরের সুদটা কি হবে আমাদের এইখানে যেটা হবে সেটা হবে অপশন ডি এর দাগেরটা হবে। এটা আর বোঝানোর কিছু নেই, ডি এর দাগেরটা দেবসেনা হয়ে যাবে সঠিক অ্যান্সার, কারণ দ্বিতীয় বছরের সুদটা প্রথম বছরের সুদের সাথে কিন্তু সমান হবে। ব্যাস এই হয়ে গেল 1 এর দাগের ডি। 2 এর দাগের যে ব্যাপারটা, 2 এর দাগের ব্যাপারটা কি আছে, y মাইনাস জেড ভেরিজিয়াস 1/x আছে, y মাইনাস জেড ভেরিজিয়াস 1/x আছে, z মাইনাস x ভেরিজিয়াস 1/y আছে এবং x মাইনাস y ভেরিজিয়াস কত আছে, x মাইনাস y ভেরিজিয়াস 1/z আছে। ভেদ ধ্রুবক তিনটে সমষ্টি, তাহলে আলাদা আলাদা ধরবো। তাহলে y মাইনাস জেড সমান k/x ধরতে পারি, z মাইনাস x সমান k1/y ধরতে পারি এবং x মাইনাস y সমান k2/z ধরতে পারি। ব্র্যাকেটে তোমরা লিখবে k, k1, k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো আমরা যদি k সমান করি, k সমান কত, x ইন্টু y মাইনাস জেড। ঠিক আছে, k1 সমান কত, y ইন্টু জেড মাইনাস এক্স, আর k2 কত, z ইন্টু এক্স মাইনাস ওয়াই। ভেদ ধ্রুবক তিনটার মধ্যে সমষ্টি, তাহলে অতএব k প্লাস k1 প্লাস k2 সমান যদি যোগ করি তাহলে x আর y গুণ করলে xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস zx মাইনাস yz হয়ে যাবে। দেখো এই xy ক্যান্সেল, এই xz ক্যান্সেল, এই yz ক্যান্সেল, তার মানে হলো কত, 0 হয়ে গেল। তাহলে অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2 এর দাগেরটা চলে আসবে অপশন এ। এবারে আমরা করব 3 এর দাগে। কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, কেন্দ্র থেকে দূরত্ব 3 সেমি। ঠিক আছে, একটা বৃত্ত আঁকছি, দেখো ভালো করে একটা বৃত্ত। এই যে ব্যাসার্ধটা কত বলেছে, ব্যাসার্ধটা বলেছে আমাদের 5 সেমি, ব্যাসার্ধটা 5 সেমি, কেন্দ্র থেকে দূরত্ব 3, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব 3। কি চেয়েছে, জ্যায়ের দৈর্ঘ্য কত। দেখো আমি বলেছিলাম যে তোমরা সম্পর্ক কিছু মনে রাখবে, 3 5 রইলে অপরটা কি হয়, 4 হয়। তার মানে এই যে দূরত্বটা অর্ধেকটা, এটার কত 4, আর এদিকটাই কত আছে, 4 আছে। তাহলে আমি যদি একটা নাম দিয়ে দিই ও এ, এখানে একটা যদি বি দিয়ে দিই, এখানে যদি আমরা একটা সি দিয়ে দিই, তার মানে এই বিসি সমান 4 বেরোবে, √5² মাইনাস 3²। তাহলে বিসি যদি 4 হয় তার মানে এদিকেও আমাদের এসিও আমাদের অনেকটা হয়ে যাবে 4, এসিও হয়ে যাবে আমাদের কত 4। তাহলে আমাদের এদিকটা 4 আর এদিকটা 4, তার মানে আলটিমেট এবি যে জ্যায়ের দৈর্ঘ্য সেটা হয়ে যাবে আমাদের 8 সেমি, এবি যে জ্যায়ের দৈর্ঘ্য সেটা হবে 8 সেমি। অপশন ডি দেবসেনা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস হয়ে গেল, 3 এর দাগ হয়ে গেল। এবার এই বোর্ডটা মুছে দিলাম, তুলে নাও যারা তুলার। এরপর আমরা যেটা করাবো সেটা হচ্ছে আমরা 4 এর দাগটা করবো। 4 এর দাগের ম্যাথটা কি বলেছে দেখো, 25 মিটার দূরের কোনো একটা বস্তুর উন্নতিকোণ 45 ডিগ্রি হলে 25 মিটার দূরের কোনো একটা বস্তুর উন্নতিকোণ 45 ডিগ্রি। দেখো উন্নতিকোণ যদি একই হয় মানে 45 ডিগ্রি হয়, তখন আমাদের কি হবে, উচ্চতা এবং আমাদের যে ভূমিটা সমান হবে। তার মানে একটা জিনিস তোমাদেরকে বোঝাতে চাই আমি, এইখানেও কিন্তু সেম কেস বলছে, কোনো একটা স্তম্ভ ছিল 25 মিটার দূরের উন্নতিকোণ 45 ডিগ্রি। এটা আমাদের 25 মিটার দূরে, এটা 25 মিটার দূরে কোন একটা স্তম্ভ ছিল, 25 মিটার দূরে তার অ্যাঙ্গেলটা কত হয়ে দাঁড়িয়েছে, 25 মিটার দূরের অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটাও আমাদের হবে 25। কি চেয়েছে, স্তম্ভটির উচ্চতা, তার মানে উচ্চতা কত হয়ে যাবে আমাদের, উচ্চতাও কিন্তু হয়ে যাবে আমাদের 25 মিটার। 25 মিটার অপশন কোনটা আছে, অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5 এর দাগ, একটি গোলকের অন্তর্লিখিত এবং পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত। ঠিক আছে, ভালো করে বুঝবে কিন্তু এটা। মনে করো আমাদের গোলক, এর ভেতরে একটা ঘনক আছে। দেখো 2D তে তো আমি 3D আঁকতে পারবো না, মোটামুটি আমি একটা বর্গক্ষেত্র করছি, বুঝবে। আর একটা বাইরে আছে, আগে আমরা ভেতরটা দেখিলি, ওদের আগে চেয়েছে অন্তর্লিখিত।
তাহলে অন্তর্লিখিত ঘনকটির, আচ্ছা একটা কাজ করে, এই যে গোলকের গোলকের দেখো ব্যাসের সাথে এই ঘনকটার কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান। এই দেখো হচ্ছে না? তাহলে মনে করি গোলকটির ব্যাসার্ধ আর একক, মনে করি গোলকটির ব্যাসার্ধ আর একক। অতএব অন্তর্লিখিত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, একই রকম হবে আর একক। দেখো বাহু থেকে, ঘনকের বাহু থেকে কর্ণ বার করতে গেলে কি করতে হয়? √3 দ্বারা গুণ করতে হয়। আর একই রকম যদি কর্ণ থেকে বাহু বার করতে হয় তাহলে √3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই জায়গাটায় লিখি অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য, অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত আসবে? r/√3। কি করলাম আমরা? ঘনকটা যেটা ছিল, ঘনকের বাহু থেকে কর্ণ বার করতে গেলে √3 দ্বারা গুণ করতে হয়, যেহেতু কর্ণ থেকে বাহু বার করছি তাহলে √3 দ্বারা ভাগ করো। তাহলে আয়তন বার করতে, এর আগে কাজ সেরে দিয়ে আয়তন সমান বার করবে। আয়তন সমান কত? r/√3 তার হোল কিউব, মানে কত আসবে? r³/3√3 ঘন একক। ব্যাস, এটা বেরাবে হচ্ছে আমাদের অন্তর্লিখিত। এবার দেখো, এবার যদি আমি বাইরের দিকটাই করি, ভালো করে বুঝবে। আমি যদি এবার বাইরের দিকটাই ছবি আঁকি, তার মানে বুঝতে পারছো এই গোলকটার ব্যাস যা, ঘনকটার বাহুর দৈর্ঘ্যটা, তাহলে পরিলিখিত ঘনকটির বাহুর দৈর্ঘ্য 2r একক। পরিলিখিত ঘনকটির বাহুর দৈর্ঘ্য 2r একক। তার মানে আয়তন কত? 2r তার হোল কিউব, মানে 8r³ ঘন একক। 8r³ ঘন একক। তাহলে 2r মানে কত হলো? বাহুর দৈর্ঘ্য 2r হলো, আর আয়তন তাহলে কত হলো? 2r তার হোল কিউব, মানে 8r³ ঘন একক। তাহলে এবার কি বলে লিখবে? অনুপাত অন্তর্লিখিত ও পরিলিখিত। আচ্ছা কি বলেছে? ঠিক আছে, অন্তর্লিখিত পরিলিখিত ঘনকটির আয়তনের অনুপাত কত আসবে? ওটা যদি বুঝি, আয়তনের অনুপাত কত আসবে? r³/3√3। আচ্ছা আমরা ঠিক করেছি তো? মনে করো গোলকটার ভেতরেরটা ছিল ব্যাসটা 2r, এই দেখেছো এখানটায় মনে হচ্ছে আমাদের ভুল হচ্ছিল। ঘনকের কর্ণের দৈর্ঘ্য তো 2r হবে, ব্যাসের দৈর্ঘ্য 2r/√3। তাহলে এই জায়গাটা আসবে 2r/√3 তার হোল কিউব, তার মানে হবে 8r³ হবে। হ্যাঁ তাই তো বলি খুঁজে বের। এই যে ঘনকের কর্ণটা তো ব্যাস মানে 2r, তাহলে 8r³/√3 হবে। তাহলে কত হবে? 8r³/3√3 ইসটু আমার কত আসবে? 8r³। ব্যাস 8r³ ক্যান্সেল। তাহলে 1 কত আসবে? 1 কত আসবে? 3√3। 1 কত আসবে? 3√3। অপশন সি কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন 3 কাটাপ্পা হয়ে যাবে। দেখো ভালো করে, আমরা যে জায়গাটা ভুল হয়ে, এটা ব্যাসটা ছিল, এটা দেখো ব্যাসটা ছিল। তাহলে ব্যাসটা আমাদের কত হবে? 2r। আর ব্যাস মানে ব্যাসটা তো কার সাথে? কর্ণ, মানে যে অন্তর্লিখিত ঘনকটা ছিল। তাহলে অন্তর্লিখিত ঘনকটার কর্ণের দৈর্ঘ্য কত হবে? 2r/√3। আমাদের বাহু থেকে কর্ণ বার করতে গেলে আমাদের কি হয়? সরি, এটা হচ্ছে বাহু থেকে কর্ণ বার করতে গেলে √3 দ্বারা গুণ করতে, কর্ণ থেকে বাহু বার করতে গেলে √3 দ্বারা ভাগ করতে। তার মানে এটা কর্ণ ছিল, তার থেকে বাহু বার করলাম, তাই √3 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, ব্যাস। তার মানে আমাদের এই জায়গাটা ভালো করে একটু ক্যাপ দিয়ে বুঝবে। এই জায়গাটা আমাদের প্রথমটা একটু ভুল হয়েছিল, একটু বুঝে নেবে। ব্যাস, আমি করছি 6 এর দাগ। এরপরে করছি 6 এর দাগ। এরপরে 6 এর দাগটা কি বলেছে? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়ে, তাহলে 10টা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, এদের গড় হচ্ছে কত? এ। আচ্ছা গড় কত বেরাবে দেখি? গড় হচ্ছে যোগফল বাই 10। তাহলে যোগফল কত? যোগফল দেখো সূত্রটা হচ্ছে শেষ সংখ্যা গুণিত তার পরের সংখ্যা বাই 2, মানে কত হবে? 5 5 11 55। তাহলে 55 সমান কত হলো আমাদের? এ। আচ্ছা আর কি বলেছে? মধ্যমা সমান এ। মধ্যমা কত? আচ্ছা এটা 55 বেরালো, মানে গড় 55 হলে এটা হচ্ছে মোটটা আমাদের 55। তাহলে গড় কত হয়ে যাবে? গড়টা হচ্ছে আমাদের হবে মোটটা বাই টোটাল যে সংখ্যাটা, মানে আলটিমেট যেটা বেরোবে 5.5, এটাই। এবার দেখো মধ্যমা কত বেরোবে? দেখো
এন এর মান যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা পদ কোনটা হয়, n/2 এবং তারপরের পদটা যোগ বাই 2, তাহলে 1 2 3 4 5, এটা 5 নম্বর আর তারপরের 6 নম্বর, তাহলে গড় সমান হবে মধ্যমা সমান 5 + 6/2 মানে কত হবে 6 5 11/2 মানে 5.5। এটা কার মান, এটা m এর মান। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a সমান m, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি a সমান m। ব্যাস হয়ে গেল একের দাগের অঙ্ক শেষ। এরপরে চলে যাব আমরা দুইয়ের দাগের ম্যাথ। এরপর আমরা যেটা করব দুইয়ের দাগের আগে কি বলছে, একটি মোবাইলের বর্তমান মূল্য 3000 টাকা, 1 বছর আগে ছিল 5000 টাকা, প্রতি বছর হ্রাসের পরিমাণ কত টাকা। এটা 1 বছর বলছে তো এমনি নরমালি হয়ে যাবে, আগে দাম ছিল কত, আগে দাম ছিল 5000 টাকা। 1 বছর পর দাম কত, 1 বছর পর দাম কত 3000 টাকা। তাহলে দাম কতটা কমেছে, দাম কমেছে কত, 5000 টাকা ছিল এবছর 3000 টাকা, তাহলে 2000 টাকা কমেছে। তাহলে এবার দেখো শতকরা কত কমেছে, শতকরা হ্রাস বা হ্রাসের হার কত, মোবাইলটা দামের হ্রাসের হার কত, যেটা কমেছে বাই আগে যেটা ছিল গণিত। সবসময় আমাদের এরকমই হয়, যদি শতকরা বার করতে বলে কমেছে বা শতকরা কত বেড়েছে, যেটা বেড়েছে বা কমেছে বাই আগে যেটা ছিল গণিত একশো। দেখো তাহলে এই 5 20, তাহলে আমাদের কত হলো 40% হচ্ছে আমাদের হ্রাস পেয়েছে। ব্যাস হয়ে গেল এটা একের দাগ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দুইয়ের দাগ। √13 এবং √27 করণী দুটি ড্যাশ করণী, কি বলছে √13 এবং √27 করণী দুটি ড্যাশ করণী। দেখো এরা তো আমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অসদৃশ্যকরণ, অসদৃশ্যকরণ। এবার প্রশ্ন স্যার অসদৃশ্যকরণী কি, আরেকটা করণী আছে যেটা হচ্ছে সদৃশ্যকরণী। দেখো সদৃশ্যকরণী যদি বলতে যাই সেটা হচ্ছে 5√3, 15√3, 12√3, 6√3, এগুলো হচ্ছে সদৃশ্যকরণ। আর অসাদৃশ্যকরণী মনে করো 5√2, 7√5, 9√7, এইরকম ভাবে যদি যাই, মনে করো আবার মনে করো 12√3, যা পারে হোক, এটা মনে 7√5 এর জায়গায় বলতে পারি 10√5, যাইছে বলতে পারি। এই তো এদের মধ্যে করণীদের মধ্যে কোনো ম্যাচ নেই, এটা হচ্ছে অসদৃশ্যকরণী। আর সদৃশ্যকরণী মানে যখন ম্যাচ করে 5√3, 15√3, 12√3, তোমাদের নিজের নাম √3, যাই পারে হোক না কেন সেগুলো সবগুলোই কিন্তু আমাদের সদৃশ্যকরণীর মধ্যে পড়বে। ব্যাস হয়ে গেল আমাদের দুই দাগ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তিন দাগ। কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে ছেদবিন্দু এবং কেন্দ্র দুটি ড্যাশ হবে। দুটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, দেখা যাক দুটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, সে অন্তঃস্পর্শ হতে পারে, সে বহিঃস্পর্শ হতে পারে, সে অন্তঃস্পর্শ হতে পারে, সে বহিঃস্পর্শ হতে পারে। ঠিক আছে, মনে করো এরকম করছে। এবার কি বলেছে, এবার যেটা বলেছে স্পর্শ করলে স্পর্শ বিন্দু এবং কেন্দ্র দুটি ড্যাশ হবে, অবশ্যই সমরেখ হবে। ওইখান থেকেই তো আমরা পড়েছিলাম ওপিবি সমরেখ, তোমাদের যে উপপাদ্যটা ছিল না, তার মানে আমাদের তিনের দাগটা যেটা হবে সেটা হচ্ছে সমরেখ হবে। তিনের দাগটা যেটা হবে সেটা হচ্ছে সমরেখ হবে। এবং চারের দাগের কোশ্চেনটা কি বলেছে, x sin 30 সমান y cos 45। তাহলে sin 30 এর মান কত, হাফ, cos 45 এর মান কত 1/√2, তাহলে x/y সমান কত হবে 2/√2। উভয় পক্ষকে যদি √2 দ্বারা কাটি কত হবে √2/1, তাহলে x/y সমান কত √2/1, x/y সমান কত হবে √2/1। ব্যাস হয়ে গেল। এরপরের কোশ্চেন পাঁচের দাগের কোশ্চেনটা এখানেই করে দিচ্ছি। কি বলেছে, একটি শঙ্কুর ভূমির অর্ধ পরিসীমা পি। দেখো শঙ্কুর ভূমির অর্ধ পরিসীমা বলতে কি বলতো, এই যে জায়গাটা, এই যে ভূমি, এই যে এর পরিধিটা 2πr, এর পরিধি কত 2πr, এটা সমান পি, অর্ধ পরিসীমা, সরি এটা সমান পি নয়, পরিধিটা 2πr, এর অর্ধ পরিসীমা কত, 2πr/2, মানে আলটিমেট অর্ধ পরিসীমা পায়ার। তাহলে অতএব এখানে পায়ার সমান আমাদের দিয়ে দিচ্ছে পি। আচ্ছা তির্যক উচ্চতা কত, এল, মানে এইটা হচ্ছে এল, তির্যক উচ্চতা কত, তির্যক উচ্চতা এল। আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল, দেখো বক্রতলের যে ক্ষেত্রফলের সূত্র, দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর ইনটু তির্যক উচ্চতা এল। এই পাই আর এর মান কত দিয়েছে, পি দিয়েছে। তাহলে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে পিএল হয়ে যাবে, ড্যাশটাই হয়ে যাবে পিএল। দেখো পাই আর এল হয়, তাহলে পাই আর এর মান তো পি, আর তার সাথে তির্যক উচ্চতা পাই আর এল হয়ে যাবে। ব্যাস আরেকটি অঙ্ক দেওয়া আছে, তার মানে দুই দাগ আমাদের কমপ্লিট হবে। কি বলেছে, x1 x2 x3 xn তাদের গড় x বার হলে কিছু একটা দিয়েছে, তাদের গড় কত। দেখো যা করবে গড়ের সাথে, মানে সংখ্যাগুলোর সাথে যা করবে, তো
গড়টাও সেম হবে। তাহলে সংখ্যাগুলোর সাথে আমি কি করছি, এ গুণ করছি, বি যোগ করছি। তাহলে আমার যে গড়টা বেরিয়েছে তার সাথেও কিন্তু এ গুণ হয়ে যাবে, বি যোগ হয়ে যাবে। ঠিক আছে, আমি কি করবো, সংখ্যাগুলোর সাথে যা করবো গড়ের সহ তাই কিন্তু পরিবর্তন হবে। আমার যদি এ যোগ করে আসতাম সংখ্যাগুলোর সাথে, তাহলে বড় এক্স বার প্লাস এ হতো। যদি এ গুণ করে আসতাম তখন এ এক্স বার হতো। ঠিক আছে, যা সংখ্যাগুলোর সাথে করবো গড়টার সাথেও কিন্তু তাই হবে। তার মানে আমাদের গড় এক্স বার ছিল, আমি কি করেছি, সংখ্যাগুলোর সাথে এ গুণ করেছি আর বি যোগ করেছি। তার আমাদের যে গড়টা বেরোলো সেটাও আমাদের কি হবে, এ গুণ হবে এবং বি যোগ হবে। ব্যাস, এই হয়ে গেল আমাদের দুই। এরপর আমরা যেটা করাবো সেটা হচ্ছে 3 থেকে এই পাশে 1 2 গুলো সত্য মিথ্যা যেহেতু আছে এরকম ভাবে লিখবো। কি বলছে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ ব্যস্ত সম্পর্ক। দেখো প্রথমের কোশ্চেনটা অবশ্যই মিথ্যা দিয়ে শুরু হলো, কেন জানো তো, কারণ এই চক্রবৃদ্ধি সুদ বাড়লে এমন নয় যে সরল সুদ কমতে থাকে। চক্রবৃদ্ধি সুদও বাড়বে, আসল এবং সুদের হার বাড়ার সাথে সাথে সরল সুদও বাড়বে, কিন্তু পরিমাণে হইতে পারে চক্রবৃদ্ধি সুদ একটু বেশি বাড়ছে, আসল মানে সরল সুদ একটু কম বাড়ে, কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে সেই জায়গার জন্য এটা ব্যস্ত সম্পর্ক তো মোটেই হবে না, এটা হবে সরল সম্পর্ক। ব্যাস, প্রথমেরটা আমাদের হয়ে গেল। 2 নম্বরটা কি আছে, পি এক্স স্কোয়ার। আমাদের 2 নম্বরটা কি আছে, পি এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস 5x ইকুয়াল টু 0। বীজদ্বয় পরস্পরের অনন্য হলে পি এর মান কত হবে। দেখো প্রথম কথা তোমাকে জানতে হবে, যদি বীজদ্বয় অনন্য হলে কি হয়, মনে করো একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। বীজদ্বয় অনন্য হলে কি হয়, বীজদ্বয় অনন্য হলে এটা আমাদের একটা সূত্র ছিল, সি সমান এ হয়। এবার প্রশ্ন করবে স্যার কেন হয়, কেন সমান হয়, মানে সি সমান এ হয়। দেখো ধরে নিচ্ছি একটা বীজ আলফা, একটা বীজ ধরে নিচ্ছি 1/α। এদের মধ্যে যদি গুণ করি আলফা ইন্টু 1/α সমান সি বাই এ হয়। আলফা আলফা কেটে যাবে, দেখো সি সমান এ হবে। তাহলে এই জায়গাটা মনে রাখো, বীজদ্বয় পরস্পর অনন্য হলে, বীজদ্বয় পরস্পর অনন্য হলে আমাদের কি হয়, এ সমান সি হয়। তার মানে এখানে দেখো এটাকে একটু যদি গোছাই, পি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে বীজদ্বয়ের গুণফল মানে এ সমান যদি সি হয়, তার মানে আলটিমেট এখানে পি সমান কত হয়ে যাবে, পি সমান আমাদের হয়ে যাবে 6। ওরা কত বলছে, পি সমান 1 হবে। তার মানে 2 নম্বরটাও যেটা বলেছে সেটা হচ্ছে মিথ্যা হবে, 2 নম্বরটাও যেটা বলেছে সেটা হচ্ছে মিথ্যা হবে। পরস্পর অনন্য করে কি হয়, সি সমান আমাদের হয়ে যাবে এ, পি সমান হবে আমাদের 6, তাহলে মিথ্যা বলেছে। তিনেরটা দেখা যাক। তিনেরটা কি বলছে, প্রদত্ত একটা চিত্র দিয়েছে, দুটি তির্যক সাধারণ স্পর্শক এবং একটি সরল। দেখো যে ছবিটা দেওয়া আছে না, সেই জায়গার এর উল্টাটা দিয়েছে, একটা তির্যক আর দুটা সরল। তির্যক কাকে বলে, তির্যক কাকে বলে, যখন কোন স্পর্শকের বিপরীত দিকে দুটো বৃত্ত থাকবে তখন তাকে বলে তির্যক স্পর্শক। তো মনে রাখবে না যে এই লোকটি না তির্যক লোক, চারদিকে মাথায় শুধু ফন্দি বুদ্ধি আর দুদিকেই কাজ করে। দেখো এটা হচ্ছে আমাদের তির্যক স্পর্শক, এদিকে একটা বৃত্ত আছে, এদিকে একটা বৃত্ত আছে। আর সরল মানুষ, সাদা সরল মানুষ কি হয়, যা কথা বলে একদিকেই কথা। এই যে এদের দেখো স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত আছে, আর একটা সাধারণ স্পর্শক হয় সরল সাধারণ স্পর্শক, যেমন এদিকেও একটা বৃত্ত আছে, এদিকেও একটা বৃত্ত আছে। মনে রাখবে তির্যক স্পর্শক হচ্ছে যখন বিপরীত দিকে দুটো বৃত্ত থাকবে, স্পর্শকের বিপরীত দিকে দুটো বৃত্ত থাকবে তখন হচ্ছে তির্যক স্পর্শক। এবং সরল সাধারণ স্পর্শক কি, যখন একই দিকে দুটো বৃত্ত থাকবে। তার এই ছবির ক্ষেত্রে একটা তির্যক স্পর্শক এবং দুটো সরল সাধারণ স্পর্শক, কারণ 3 দাগে যেটা হবে আমাদের সেটাও কিন্তু আমাদের আসবে মিথ্যা। এবার চলে যাবো আমাদের 4 দাগ। 4 দাগ কি বলেছে, tan of 90 মাইনাস থিটার অনন্য cot থিটা। 4 দাগের কোশ্চেনটা কি বলেছে, tan of 90 মাইনাস, আরে এটা তো আগে দেখি, tan of 90 মাইনাস থিটা কত, tan of 90 মাইনাস থিটা cot থিটা। এর আবার অনন্যক বলেছে, অনন্যক মানে পাই করছে 1/cot থিটা। তার মানে কত হবে, tan থিটা হওয়ার কথা, কিন্তু ওরা অ্যান্সারটা কত বলেছে, অনন্য কি বলে দিয়েছে আমাদের cot থিটা। তার মানে এটা হয়ে যাবে মিথ্যা। যদি বলতো যে অনন্য tan থিটা তাহলে হতো সত্য। তাহলে এই কোশ্চেনটা আমাদের যেটা চলে গেল সেটা হচ্ছে 4 দাগটা হয়ে গেল আমাদের মিথ্যা। এরপরে চলে যাব 5 দাগ। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য বাহুর 3। এটা তো সূত্রটা দিয়ে দিচ্ছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বাহুর 3, অবশ্যই এটা সূত্র দিয়ে দিচ্ছে। তার মানে এটা কি হচ্ছে, সত্য। কিন্তু এই কোশ্চেনটা মিথ্যা হতে পারতো যদি এই কোশ্চেনটা এরকম দিত, ঘনকের প্রতিটি মানে প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, তখন কিন্তু বর্গক্ষেত্র বাহুর 2 হতো। ঘনকের কর্ণের দৈর্ঘ্য বাহুর 3 এবং ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য কিন্তু আলাদা। ঘনকের প্রতিটা তলের কর্ণের দৈর্ঘ্য মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কারণ প্রতিটা তল কি বর্গক্ষেত্র, তখন আসতে কিন্তু বাহুর 2। এখানে কিন্তু ঠিক বলেছে। এবার কি বলেছে, n যদি যুগ্ম হয় তবে তার মধ্যমা n/2 তম পদ এবং n/2 না -1 নয়, n যদি যুগ্ম হয় তাহলে কি হয়, n/2 হয় এবং n/2 প্লাস 1, n/2 প্লাস 1। এই যে সংখ্যা দুটা তাদের হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে তাদের গড় বলা হচ্ছে। n/2 আর n/2 প্লাস 1 হতো, কিন্তু ওরা -1 করে, তার মানে এই যে জায়গাটা হয়ে যাবে সেটাও কিন্তু আমাদের হয়ে যাবে মিথ্যা। তাহলে এমসিকিউ গুলো আমাদের শেষ করে দিলাম। এরপর আমরা কি করাবো, এরপর গুলো করাবো 4। তাহলে 4 দাগের আমরা আগেরটা এবার কি পাবো, 4 দাগের আগেরটা দেখো কি আছে, 4 দাগের আগের কোশ্চেনটা দিয়েছে বার্ষিক 10% হার হলে কত বছরে সুদ আসলের 4/3 অংশ। তাহলে মনে করি আসল এক্সট্রাকে ধরে, মনে করি
আসল হচ্ছে p। তাহলে সুদ কত? সুদ বলেছে আসলের 3/4 মানে আলটিমেট 4p/। সুদ হয়ে গেল। আচ্ছা সুদের হার কত? 10%। সুদের হার কত? 10%। কি চেয়েছে? সময়। তাহলে সময়ের সূত্রটা কি? 100 ইন্টু সুদ, সুদের মান হচ্ছে 4p/3 বাই পি আর, পি এর মান পি আর আর এর মান হচ্ছে আমাদের 10। পি এ কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, তাহলে 4×10 = 40/3। তাহলে এত বছর, এত বছর, এটাকে যদি বছর মাসে করি তাহলে কত? 3×3 = 39, 1/3 বছর। কারণ এইটাকে যদি একটু ক্যালকুলেশন করি 13 বছর আর 1/3 গণিত এটাকে 12 দ্বারা গুণ করে 3×4 = 12, 4 মাস। তার মানে অ্যান্সার যেটা বেরালো সেটা হচ্ছে 13 বছর 4 মাস। তাহলে এই হয়ে গেল আমাদের 1 দাগের অঙ্ক, 13 বছর 4 মাস। ব্যাস মুছে দিলাম আমি, একদম সোজা একটা অঙ্ক। এবার যেটা হবে সেটা হচ্ছে 2 দাগটা কি বলেছে? কি বলছে? প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায়, n বছর পরে জনসংখ্যা পি, তাহলে n বছর আগে জনসংখ্যা কত? দেখো এই জায়গাটা না একটু তোমাদের কনফিউজের জায়গা। বইয়েও একদিকে তোমরা এটাকে ঠিক বলবে, একদিকে এটা ভুল বলবে। কারণ আমি যদি আজকের জায়গায় দাঁড়িয়ে বলি n বছর পরে একটা দাম ছিল, n বছর আগে কত, তার মানে আমাদের গ্যাপটা 2n বছর। আর আমি যদি বলি n বছর আগে এই দাম ছিল, আমি n এর জায়গায় চলে গেছি, তারপরে বলছি n বছর পরে কত, তার মানে আবার আমাকে n এর জায়গায় আসতে হবে। তাহলে এটা n ধরেও হবে, আবার 2n ধরেও হবে। ভালো করে বুঝবে কিনা আমি বলছি, আজকে আমি দাঁড়িয়ে আছি, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে n বছর আগে এই জিনিসটার দাম এত ছিল, n বছর পরে তাহলে কত। তার মানে দেখো আমার গ্যাপটা 2n বছর। এবার আমি যদি বলি n বছর আগে জিনিসটার দাম ছিল এত টাকা, তাহলে আমি n বছর চলে গেছি, আর n বছরে যে দাঁড়িয়ে আছে, তারপরে বলছি n বছর পরে তাহলে কত হবে। কারণ আমি গ্যাপটা কিন্তু আমাদের n বছরই চাইছি। এই দুটো জায়গার জন্য না প্রচুর এই অঙ্কটা কনফিউশন হয়, এনও হয়, অনেকে বলে 2n হচ্ছে স্যার। তাহলে দেখো ওয়ের যেটা অ্যান্সার যে জায়গাটা দিয়েছে ওরা কিন্তু আমাদের n জায়গায় ধরে দিয়েছে, মানে ওরা n বছরের জায়গায় চলে গেছে। গ্যাপটা যেটা সেটা হচ্ছে n বছরেই দিয়েছে। তাহলে n বছরে যদি দেয় আমরাও তাদের মতোই করব, তাদের মতোই করব। তাহলে n বছর পর জনসংখ্যা বলেছে পি, তাহলে n বছর আগে কত ছিল, তার মানে এই যে জায়গাটা মনে করি n বছর আগে ছিল x, মনে করি n বছর, মনে করি n বছর পূর্বে ছিল x। বইয়েও কিন্তু আমাদের n ধরেই করা আছে, বইয়ে কিন্তু 2n দেয়নি, বইয়ের অ্যান্সারও কিন্তু n দেয়। তাই পরীক্ষায় পড়লে তোমরাও কিন্তু এনেই করবে, 2n করবে, এনেই করবে, বুঝে নেবে কিন্তু জায়গাটা যে এরকমও হয়। তাহলে কি হলো? বছর ছিল n বছর, কত হারে হ্রাস পাচ্ছে? 10% হারে বৃদ্ধি পাচ্ছে। 10% হারে, 10% হারে বৃদ্ধি পেলে, 10% হারে বৃদ্ধি পেলে, 1 মিনিট, তাহলে 10% হারে যদি বৃদ্ধি পায়, 10% হারে যদি বৃদ্ধি পায় তাহলে n বছর পর, n বছর পর মূল্য হবে, n বছর পর মূল্য হবে কত? n বছর পর, আচ্ছা মূল্য কি, n বছর পর জনসংখ্যা হবে, n বছর পর জনসংখ্যা হবে, আগে ছিল x, x ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার n। ব্যাস এটা হবে। শর্তে, শর্তে এই যে একটা শূন্য একটা শূন্য গাড়ি, 10 একে 10 একে 11, 11/10 টু দি পাওয়ার n সমান আমাদের কি? তাহলে p বাই কত হবে? 11/10 টু দি পাওয়ার n। তাহলে p ইন্টু কত আসবে? 11/10 টু দি পাওয়ার -n। ভালো করে বুঝে নাও, অ্যান্সারটাও কিন্তু এরকমই মনে হচ্ছে দিয়েছে। ওরা কিন্তু 10/11 করে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই, ওটাকে এনেই রেখেছে। কিন্তু এই 11/10টাকে কি করেছে? 10/11 করে এনেই রেখেছে, এটাও হবে। আবার যদি করি p ইন্টু 10/11 টু দি পাওয়ার n করলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 2 দাগের অঙ্ক। এরপর আমরা চলে যাব 3 দাগের ম্যাথ। যেটা হবে সেটা হচ্ছে কত দাগ? 3 দাগ হবে। 3 দাগ দেখো, 3 দাগের কোশ্চেনে কি বলেছে? x প্লাস 1/x, x প্লাস 1/x সমান দেওয়া আছে a, আর কি দেওয়া আছে? x স্কোয়ার প্লাস px সমান দেওয়া আছে r, আর কি দেওয়া আছে? কার মান চেয়েছে? 1 প্লাস r বাই p প্লাস a প্লাস p প্লাস a বাই 1 প্লাস r সমান কত? দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো। আচ্ছা এটা ক্যালকুলেশন যদি করি বা x যদি আমরা লসাগু করি তাহলে x স্কোয়ার প্লাস 1 সমান a, বা x স্কোয়ার প্লাস 1 সমান আমাদের কত আসবে? x, বা x স্কোয়ার সমান কত আসবে? x মাইনাস, ব্যাস এটা আসবে। আচ্ছা এইখান থেকে x স্কোয়ার সমান কত আসবে? r মাইনাস px। এখান থেকে x স্কোয়ার সমান x মাইনাস 1, আর এখান থেকে x স্কোয়ার সমান হচ্ছে r মাইনাস px। তাহলে এটাকে 1 নম্বর যদি দিই, এটাকে যদি আমরা 2 নম্বর দিই,
1 ও 2 নম্বর তুলনা করে পাই। তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু r মাইনাস px, তাহলে px এর দিকে আসুক, একটাকে সে পাশে পাবে, তাহলে px প্লাস ax সমান r প্লাস 1, তাহলে x টা কমন নিলি, p প্লাস a সমান 1 প্লাস r, আচ্ছা x সমান তাহলে কত 1 প্লাস r বাই p প্লাস a, কি হলো x সমান হলো 1 প্লাস r বাই p প্লাস a, তাহলে 1 প্লাস r বাই p প্লাস a এর মানে x, আর এটা উল্টানো আছে মানে কত 1 বাই x। আবার একটা জিনিস লক্ষ্য করে এই x প্লাস মানে x প্লাস 1 বাই x তার মান কত ছিল আবার এই হয়ে গেল, এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ভালো করে বুঝে নয় কিন্তু এখন কটা, এখান থেকে এক্স স্কোয়ার বার করলাম, এখান থেকে এক্স স্কোয়ার বার করে দুটোর মধ্যে আমরা কি করলাম তুলনা করলাম, সেখান থেকে কার মান পেলাম এক্স এর ভ্যালু পেলাম, তারপরে মানটা বস করিয়ে দেখলাম যে কি আসছে এক্স প্লাস 1 বাই এক্স আসছে, যেটার মান কিন্তু কি আবারও এই। ব্যাস এই হয়ে গেল আমাদের 3 এর দাগের ম্যাথ। এরপর আমরা করবো 4 এর দাগের। 4 এর দাগের কি বলছে, হরের করণ নির্ণয়ের সরলতম মান নির্ণয়। আচ্ছা একদম সোজা 12 বাই কত আছে √15 মাইনাস 3, 12 বাই √15 মাইনাস 3, একবার অনুবন্ধী করে দাও না, 12 ইন্টু √15 প্লাস 3 বাই √15 প্লাস 3, তার সাথে আসবে √15 মাইনাস 3, 12 ইন্টু √15 প্লাস 3 বাই স্কোয়ার মানে স্কোয়ার, √15 তার মানে 15 মাইনাস 9, তাহলে 12 ইন্টু √15 প্লাস 3 বাই 9 14, 9 6 15, ঠিক আছে, তাহলে 3 2 6, আচ্ছা 6 2 12 করতে নেই, তাহলে কত 2 ইন্টু √15 প্লাস 3, ব্যাস এটা হয়ে যাবে আমার অ্যান্সার। ভালো করে একবার দেখে নাও বুঝতে পারলে কিনা, একদম সোজা একটা অঙ্ক, ঠিক আছে, একদম সোজা একটা অঙ্ক, এটা হলো 4। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 5 থেকে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 AB একটি, যে এই অঙ্কটাই তো একটু আগে বলি, এর উল্টাটা দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্ত এর উল্টাটা দিয়েছে, একই অ্যান্সার বেরোবে, ব্যাসার্ধ আমাদের 5, এই যে যেটা সেটা হচ্ছে 8, মানে এটা হয়ে যাবে 4, তার মানে ওটা ও দিয়ে দিচ্ছে, এ দিয়ে দিচ্ছে, এটা বি দিয়ে দিচ্ছে, এটা সি দিয়ে দিচ্ছে, তার মানে আমাদের কি দিয়ে আছে ওবি সমান আমাদের 5 সেমি দিয়ে আছে, বিসি সমান আমাদের দিয়ে আছে 4 সেমি, কেন কারণ পুরোটার দৈর্ঘ্য যদি এবি 8 হয় তার মানে বিসি 4 সেমি হবে, তার মানে ত্রিভুজ ওসিবি এর কোণ ওসিবি ইকুয়াল টু আমাদের 90 ডিগ্রি, তার মানে এখান থেকে ওসি সমান √, যেটা আসবে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার, মানে একটা 5 4 হইলে আর একটা কত হয় 3 হবে, তার মানে আমাদের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব যেটা আসবে সেটা হচ্ছে 3 সেমি। ব্যাস এটা হলো 5 এর দাগের অঙ্ক। এরপরে আমরা চলে যাব 6 এর দাগের ম্যাথ। 6 এর দাগের ম্যাথ একটা ছবি দিয়েছে, ছবিটা না খুব ইম্পর্টেন্ট একটা ছবি, স্টার দিয়ে রাখবে বই, ছবিটা এই কোশ্চেনটা অনেকবার আমরা পাই, ব্যাস এই হচ্ছে ছবি, এটা এ দেওয়া আছে, এটা ও, আচ্ছা এই দাগটা দেওয়া নেই, কেন্দ্র থেকে দেওয়া আছে, এটা ও দেওয়া আছে, এখানে সি দেওয়া আছে, এখানে ডি দেওয়া আছে, এখানে ই দেওয়া আছে, কার কার মান দেওয়া আছে দেখেন, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 140 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 50 ডিগ্রি, কার মান চেয়েছে বিডি, বি কোথায় গো, আচ্ছা এখানে একটা বি ছিল, চতুর্ভুজটা আমার এদিকে একটা টেনে দিই, ব্যাস এটা আমাদের ছিল, বিডি চেয়েছে মানে এই অ্যাঙ্গেলটা চেয়েছে। দেখো বিডি চাইতে গেলে না আমাকে যে কোনো ত্রিভুজ ধরে না কেন, আমি যদি এসি আচ্ছা একবার করি, তাহলে কি কি দেওয়া আছে, কোণ সিএও সমান 50 ডিগ্রি দেওয়া আছে, আচ্ছা সিএও, আচ্ছা কোণ এওডি সমান দেওয়া আছে কত 140 ডিগ্রি, এখান থেকে আমরা একটা কাজ করি, প্রবৃদ্ধ কোণ এওডিটা বার করি, প্রবৃদ্ধ কোণ এওডি মানে নিচের দিকটা 360 মাইনাস 100, তাহলে 0 4 দিয়ে 6 220, তাহলে 220 ডিগ্রি, তাহলে দেখো প্রবৃদ্ধ কোণ বলতে এই অ্যাঙ্গেলটা, তাহলে প্রবৃদ্ধ কোণ যদি 220 হয় তার মানে কোণ এসিডি কত 220/2 মানে 110 ডিগ্রি, আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এই যে অ্যাঙ্গেলটা এটা কেন্দ্রস্থ কোণ আর এই যে অ্যাঙ্গেলটা পরিধিস্থ কোণ। এখন ত্রিভুজ এসিই এর কোণ সিইএ সমান 180 মাইনাস 50 প্লাস 100, তাহলে কত আসছে 180 মাইনাস 160, তাহলে 160 বলে কত হবে অ্যান্সার যেটা আসবে
সেটা হচ্ছে 20 ডিগ্রি। ভালো করে বুঝবে, কিন্তু আমি কি দেওয়া ছিল, আমার এই কোণটা দেওয়া ছিল 140, আমরা প্রবৃত্ত এই কোণটা বার করে নিলাম। এই কোণটা বের করে দেওয়ার সাথে সাথে আমরা কি পেলাম, আমরা এইখান থেকে আমরা কেন্দ্রস্থ কোণ দিয়ে আমরা যেটা বার করলাম সেটা হচ্ছে বহিঃস্থ কোণ পেলাম। সেখান থেকে আমরা ত্রিভুজ এসি থেকে আমরা মানটা তুলে নিলাম। এইভাবেই কিন্তু এই অঙ্কটা করবে, কিন্তু খুব সোজাভাবে হয়ে যাবে, আর অন্যরকম ভাবে করার কিছু দরকার নেই। ব্যাস হয়ে গেল কাজ শেষ। তারপরে এরপর আমরা যেটা করাবো সেটা হচ্ছে 7-এর দাগের ম্যাথ। দেখো 7-এর দাগের যে ম্যাথটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সূত্র লাগাতে হবে 7-এর দাগে। কি বলেছে, দুটি সাদৃশ্যকোণী ত্রিভুজের পরিসীমা যথাক্রমে এত সেমি এত সেমি অনুরূপ বাহুগুলির অনুপাত। দেখো আমরা একটা সূত্র জানি যে সদৃশ্যকোণী ত্রিভুজের মানে অনুরূপ বাহুগুলির অনুপাত, অনুরূপ বাহুগুলির অনুপাত তাদের পরিসীমার অনুপাতের সমান। পরিসীমার অনুপাতের সমান হয়। কি হয়, সদৃশ্যকোণী যে দুটো ত্রিভুজ এখানে লিখে দেবে, সদৃশ্যকোণী দুটো ত্রিভুজে পরিসীমার অনুপাত যা হয় অনুরূপ বাহুগুলোর অনুপাত তাই। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত পরিসীমার সাথে, তাহলে অতএব অনুরূপ বাহুগুলির অনুপাত পরিসীমার যে অনুপাত, পরিসীমার অনুপাত কত আছে 12:16। 4 দিয়ে কেটে দাও, 4 3 12, 4 4 16, ব্যাস 4:3 এই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যেটা করাবো সেটা হচ্ছে 8-এর দাগের ম্যাথ। এরপর আমরা যেটা করাবো সেটা হচ্ছে 8-এর দাগের ম্যাথ। কি বলেছে, 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড। কত বলেছে, 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড এর সম্পূরক সম্পূরকের মান। আচ্ছা, সম্পূরক কোণ মানে কি, মানে যখন দুটো যোগফল আমাদের হবে 180 ডিগ্রি, আর পূরক কোণ মানে যখন যোগফল 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি এইটাকে আমরা কত লিখবো, 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। আর কত আসবে, 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড। ব্যাস বিয়োগ হয়ে যাবে। 6 থেকে 10 4 দিতে, হাতে থেকে 3 একে 4, 4 দিয়ে 6 24 সেকেন্ড হয়ে গেল। 2 থেকে 7, 3 দিয়ে 5 27 মিনিট হয়ে গেল। 5 4 9, 9 8 17, 94 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা আমাদের যেটা মান কত হবে, 94 ডিগ্রি 27 মিনিট 24 সেকেন্ড। ব্যাস 8-টা হয়ে গেল। এবার আমরা যেটা করাবো সেটা হচ্ছে 9। tan 6 থিটা ইন্টু tan 4 থিটা সমান 1। tan 6 থিটা ইন্টু tan 4 থিটা ইকাল টু সমান চলে আসবে 1। কার মান চেয়েছে, tan 5 থিটা। একদম সোজা। তাহলে লিখি tan 6 থিটা সমান আসবে আমাদের 1/tan। আচ্ছা, এখানে 4 থিটা ছিল, আমি থিটা লিখেছি। 1/tan কত আসবে, 4 থিটা। তাহলে tan 6 থিটা সমান cot 4 থিটা। ব্যাস tan টেনে ক্যান্সেল করাবো। tan 6 থিটা এটাকে টেনে নিয়ে তো যাও আগে, tan 90 মাইনাস। তাহলে ব্যাস, তাহলে 6 থিটা সমান আমাদের কি আসলো, 90 মাইনাস 4 থিটা। তাহলে 10 থিটা সমান আমাদের যেটা আসছে 90। এখান থেকে আমরা কি করছি, বা থিটা সমান 90/10 সমান 9 দিচ্ছি। কার মান চেয়েছে, sin 5 থিটা। অতএব sin 5 থিটা মানে sin থিটার মান 9, 5 মানে 45 ডিগ্রি। অ্যান্সার যেটা বেরাবে 1/√2। ব্যাস এটাই হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, একদম সোজা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। শুধু সোজা নয়, এই অঙ্কটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। বাগুলো দিয়ে দিন। ব্যাস হয়ে গেল আমাদের কত দাগ, 9 দাগ হয়ে গেল। এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে 10-এর দাগের ম্যাথ। 10-এর দাগ কি বলেছে, বলছে একটি ঘনকে ধারগুলির সমষ্টি 60। এত সোজা অঙ্ক বাবা, 2 নম্বরে দিস কেন তোরা, ধারগুলোর সমষ্টি 60 বলে। তাহলে ধরে নাও যে মনে করি ঘনকটির ধারের দৈর্ঘ্য এস। অতএব ধারগুলির সমষ্টি 12 এসএম। ব্যাস, তাহলে ধারগুলির সমষ্টি কত, 12 এসএম। তাহলে অতএব 12 এ সমান কত দিয়েছে, 60। এ সমান কত, 5 12 60, 5। অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত আছে, 5 সেমি। কি চেয়েছে আয়তন। ঘনফল কত হবে, ঘনফল সমান 5 তার হোল কিউব, 5 এর কিউব 125, যেটা হবে ঘন সেমি। 10-এর দাগ শেষ। এবার হবে 11-এর দাগ। কোন ঘনকের আয়তন, খুব সুন্দর কোশ্চেন, এত সোজা কোশ্চেন না। গোলকের আয়তন দিয়েছে, তাহলে ধরলাম যে মনে করি গোলকের ব্যাসার্ধ আর, মনে করি
গোলকের ব্যাসার্ধ আর সেমি, তাহলে আয়তন কত হবে? আয়তন হবে 4/3 পাই আর কিউব সেমি কিউব। তাহলে শর্তে 4/3 গুণিত পায়ের মান বসিয়ে দাও 22/7 গুণিত আর কিউব সমান সমান এটাকে যদি এটা কত আছে গো? আচ্ছা একবার লিখি, 14370 1/3 আছে, 14370 1/3 আছে। ব্যাস, এবার আমরা যেটা করব বা বা কত হবে? আর কিউব। আচ্ছা এইটাকে একটু দেখে নিয়ে একবার, 4/3 গুণিত 22/7 গুণিত আর কিউব থাক, এটা গুণ করলে কত হবে? 3 7 21 আর 22 2 হাতে থাকে 2, 3 3 9 2 11 1 হাতে থাকে 1, 3 4 12 13 3 হাতে থাকে 1, 3 3 4 বাই 3। ব্যাস হয়ে গেল কাজ শেষ, 3 3 ক্যান্সেল। ব্যাস, এবার আমরা কি করি, উপরটা মুছে দিলাম, তারপরে কি করব, আর এর মানটা বার করে নিলাম, বা আর কিউব সমান 7 উপরে উঠবে, তাহলে 4 3 1 2 গুণিত 7 উপরে উঠবে বাই নিচে কত থাকবে? 4 গুণিত 22 থাকবে। আমার মনে হচ্ছে 11 দিয়ে 22, 11 দিয়ে এটা কাটবে, 11 কতই? 11 3 33, 33 তার মানে 101, 9 11 99, 11 দুগুণে 22। ব্যাস, আর কিছু কাটবে কি? আর কিছু কাটবে কি? 11 22, আবার তো 2 দিয়ে কাটবে এরকম, 2 দিয়ে কাটলে কত? 2 1 2 3, 2 9 18 19, 2 6 12, 4 দিয়ে উঠে কেটে যাবে, 4 4 16 17 18 19 36, 4 9 36, তাহলে কত আছে? তাহলে বা আর কিউব সমান 49, মানে 7 গুণিত 7 আর একটা তার সাথে 7 ছিল। ব্যাস, তাহলে বা আর সমান চলে আসবে 7, কিন্তু চেয়েছে কত? চেয়েছে কি? ব্যাসের দৈর্ঘ্য। অতএব গোলকের ব্যাসের দৈর্ঘ্য 2 গুণিত 7 সমান আমার যেটা আসবে সেটা হচ্ছে 14 সেমি। এটা হয়ে যাবে অ্যান্সার। আর একটা আমাদের কোশ্চেন আছে, এটা মুছে দিলাম, ব্যাস এখানটাই হয়ে যাওয়ার কথা। কি বলছে? 24টি সংখ্যার গড় নয়, প্রত্যেকটি সংখ্যার সাথে 2 যোগ করলে নতুন যে সংখ্যাগুলি পাওয়া গেল তাদের গড় কত? এই অঙ্কটা না এখানে কেন দিয়েছে আমি খুঁজে পাইনি। 24টা সংখ্যার গড় নয়, তাহলে আমার যদি কি বলেছে যে 24টা সংখ্যার গড় নয়, প্রত্যেক সংখ্যার সাথে 2 যোগ করছি, তো আমার গড়টা কি হবে? গড়ের সাথেও 2 যোগ হয়ে যাবে। আমি কি বললাম একটু আগে, যে সংখ্যাগুলোর সাথেও যা করবো আমার গড়গুলোর সাথেও তাই হবে। তাহলে আমাদের যদি সংখ্যাগুলোর সাথে 2 যোগ করা হয়, তাহলে আমাদের গড়গুলোর সাথেও তো আমাদের একই কাজ হবে, গড়গুলোর সাথেও আমাদের 2 যোগ হয়ে যাবে। তাহলে আমাদের আগে ছিল গড় 9, তারপর 2 যোগ হয়ে যাবে 11। কোন রকম এই অঙ্কটা একদম এখানে দেওয়া উচিত হয়নি। তাহলে আমি কি বলেছিলাম, যে ওদের যে এটা বলেছে তবু একবার বোর্ডে ওয়ার্ক করি, যাতে 12 দাগটা স্যার করেছে বলে তোমরা বুঝতে পারো, না স্যার 12 দাগ ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, 24টা সংখ্যার গড় কত দিয়েছে? 9। এই সংখ্যাগুলোর প্রত্যেকের সাথে 2 করে যোগ হয়েছে, প্রত্যেকের সাথে 2 করে যোগ হয়েছে, কারণ আমার যে গড় যেটা বেরাবে সেটার সাথেও আমাদের 2 যোগ হয়, কারণ আলটিমেট চলে আসবে কত? 11 চলে আসবে। এবার যদি বলো স্যার এই অঙ্কটা স্যার 2 নম্বরে পড়লে স্যার আমরা কিভাবে করবো স্যার, এটা একটু বলে দিন। তাহলে 24টা সংখ্যার গড় যদি 9 হয়, তাহলে সেটাই বলে দিচ্ছি, 24টা সংখ্যার গড় যদি 9 হয়, তাহলে মোট কত? মোট কত? মোট হচ্ছে 24 গণিত 9, 4 9 36 6 হাত থেকে 3, 9 দুগুণে 18, 3 হয়ে যায় 21। ব্যাস, এটা হচ্ছে। এবার একটা জিনিস, প্রত্যেকের সাথে 2 করে করে আমার অ্যাড হয়েছে, তার মানে 24টা সংখ্যার সাথে 24 গণিত 2 মানে 48 আমার যোগ হয়েছে। আমার যে সংখ্যাটা ছিল 216, তার সাথে আমাদের কত যোগ হয়ে গেছে? এখন 48 যোগ হয়ে পরবর্তী সংখ্যা চলে এসছে 8 6 14 4 হাতে থাকে 1, 4 1 5 1 6, কত হয়ে গেছে? 264 হয়ে গেছে। এবার তুমি আমাকে বলো, এখন আমাদের এই যে যোগ করার পরে যদি যোগফলটা 264 হয়, তাহলে গড় কত? মোট আমার সংখ্যা ছিল কটা? 24টা সংখ্যা ছিল। তাই দেখো, 24 1 24, 25 26, 24 1 24, এই দেখো হয়ে গেল 11। যদি লেখে লেখে করতে হয় এইভাবে লেখে লেখে করবে, আর যদি এমনি তোমাকে জানতে হয় একবারে লিখে দিবে, যেরকম ভাবে অঙ্কটা পড়বে সেরকম ভাবে করবে। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো 4 দাগের কোশ্চেনের পুরো সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা সেটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। বুঝতেই পারছো প্রথম দ্বিতীয়বার আমি বলছি। চলো টাটা।